আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, 2026 সালের ফিফা বিশ্বকাপ তো এখনো বেশ দূরে, তাই না? বল এখনো মাঠে গড়ায়নি ঠিকই, কিন্তু এর মধ্যেই বিশেষজ্ঞদের ট্যাকটিক্যাল বিশ্লেষণ আর সুপার কম্পিউটারের ডেটা মডেলগুলো রীতিমতো উত্তাপ ছড়াতে শুরু করেছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন, কে নেবে এবারের শিরোপা? চলুন আমাদের আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি কারা হতে যাচ্ছে এবারের আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন। প্রশ্নটা খুব সহজ। 2026 সালে আসলে কে জিতবে? দেখুন, এত আগে থেকে নিশ্চিত করে কোনো একটা দলের নাম বলাটা কিন্তু একেবারেই অসম্ভব। কিন্তু আমরা যদি দলগুলোর বর্তমান পারফরম্যান্স, তাদের ইউথ ডেভেলপমেন্ট আর বিশেষজ্ঞদের প্রেডিকশনগুলো একটু খুঁটিয়ে দেখি, তাহলে এমন কিছু দলের নাম বারবার সামনে চলে আসে যারা বাকিদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে। আর সত্যি বলতে পুরো ফুটবল বিশ্বের নজর এখন এই দলগুলোর দিকেই আটকে আছে। তো প্রথমেই চলুন দেখে নিই 2026 বিশ্বকাপের দৃশ্যপটটা আসলে কেমন। বর্তমানে বেটিং প্রেডিকশন এবং এক্সপার্টদের বিশ্লেষণে ঠিক কোন দলগুলো রাজত্ব করছে। বিশেষজ্ঞ আর বিভিন্ন ডেটা মডেল অনুযায়ী মূলত 6টি দল এই মুহূর্তে একদম ফ্রন্ট রানার। দলগুলো হলো স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি। কেন এরা ফেভারিট? কারণ স্পেনের হাতে এখন লামিনে ইয়ামাল আর পেদ্রির মতো তরুণদের নিয়ে গড়া এক দারুণ গোল্ডেন জেনারেশন। ফ্রান্স তো এমনিতেই অদম্য একটা শক্তি। ইংল্যান্ডের কথা ভাবুন, জুড বেলিংহাম আর হ্যারিকেনের মতো প্লেয়ার থাকায় ওদের অ্যাটাকিং ডেপথ বা আক্রমণ ভাগের গভীরতা জাস্ট আনম্যাচড। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের মতো গতিশীল ফরওয়ার্ড নিয়ে ব্রাজিলের সেই চিরচেনা সাম্বা ছন্দ, লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বজয়ের আত্মবিশ্বাসে উঠতে থাকা আর্জেন্টিনা আর খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ানো জার্মানি, এই 6টি দলই মূলত 2026-এর মঞ্চ কাঁপাতে সবচেয়ে বেশি প্রস্তুত। এবার আসা যাক ফিরে আসা জায়ান্টদের কথায়, অর্থাৎ আর্জেন্টিনা ও জার্মানি। এই দুই দলের ডাইনামিক্স কিন্তু একদম আলাদা, তবে শিরোপার দৌড়ে এরা দুজনই মারাত্মক ভয়ঙ্কর। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা লিওনেল মেসিকে কেন্দ্র করে নিজেদের ট্যাকটিক্যাল ইভলিউশনটা দারুণভাবে করেছে। এনজো ফার্নান্ডেস আর ম্যাক অ্যালিস্টারের মতো তরুণ মিডফিল্ডাররা দলের ওই উইনিং মোমেন্টামটা দারুণভাবে ধরে রেখেছে। আর অন্যদিকে জার্মানি, সাম্প্রতিক কিছু টুর্নামেন্ট তাদের হয়তো খুব একটা ভালো যায়নি, কিন্তু হুলিয়ান নাগেলসমানের অধীনে তারা যে ফর্মে ফিরেছে সেটা সত্যি চমকপ্রদ। জামাল মুসিয়ালা আর ফ্লোরিয়ান রিগসের মতো ট্যালেন্টেড তরুণদের উত্থানই প্রমাণ করে যে বড় মঞ্চের দুর্দান্তভাবে কামব্যাক করার সেই ঐতিহাসিক ক্ষমতা তাদের এখনও পুরোপুরি অটুট। এরপর চলুন নজর দিই তারকায় ভরপুর দলগুলোর দিকে। ইংল্যান্ড আর ব্রাজিলের কথাই বলছি। একটা কথা মানতেই হবে, দলীয় শক্তির পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্য কিন্তু অনেক বড় একটা গেম চেঞ্জার। ইংল্যান্ডের বর্তমান স্কোয়াডটার দিকেই তাকান, রীতিমতো তারকার ছড়াছড়ি। জুড বেলিংহাম, ফিল ফোডেন আর বুকাইও সাকার মতো খেলোয়াড়রা মিলে তাদের যে কোনো প্রতিপক্ষের জন্য এক বিশাল হুমকিতে পরিণত করেছে। আর ব্রাজিল, তারা এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের হাই ভোল্টেজ অভিজ্ঞতার সাথে ল্যাটিন আমেরিকার সেই ট্রেডিশনাল ফ্লেয়ার বা ছন্দের এক দারুণ কম্বিনেশন ঘটিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগোকে নিয়ে গড়া ওদের আক্রমণ ভাগটা যে কোনো ডিফেন্সের জন্যই আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। ইউরোপের এই স্টার পাওয়ারের সাথে ল্যাটিন আমেরিকার অ্যাটাকিং এক্সপিরিয়েন্সের লড়াইটা এবার সত্যিই দেখার মতো হবে। এবার চলুন একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি ডেটা সমর্থিত ফেভারিট কারা, অর্থাৎ নিরেট পরিসংখ্যান আসলে কি বলছে। আমরা যদি সাধারণ এক্সপার্ট মতামত থেকে বেরিয়ে এসে শুধু ডেটা আর পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে চিত্রটা বেশ ইন্টারেস্টিং। ডেটা বলছে স্পেনের স্কোয়াডটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ। রদ্রির মতো একজন প্লেয়ার মিডফিল্ডে যে কন্ট্রোলটা এনে দেয়, সেটাই মূলত স্পেনের আসল শক্তি। আর ফ্রান্স, ডেটা মডেল অনুযায়ী তাদের রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে সলিড ডিফেন্স। উইলিয়াম সালিবা আর দায়োদ উপমেকানো মিলে পেছনের দিকটায় রীতিমতো একটা দেয়াল তুলে রেখেছে। দেখুন, ফুটবল ডেটা মডেলগুলো সাধারণত ওই দলগুলোকেই সবচেয়ে বেশি ফেভারিট হিসেবে র্যাঙ্ক করে যারা সহজে গোল হজম করে না। আর ঠিক এই কারণেই তারুণ্য ও ভারসাম্যের জন্য স্পেন এবং দুর্ভেদ্য রক্ষণের জন্য ফ্রান্স পরিসংখ্যানের দৌড়ে সবার চেয়ে এক কদম এগিয়ে। তবে ফ্রান্সের কথা যখন উঠলই, তখন তাদের স্পেশাল একটা অ্যাডভান্টেজের কথা বলতেই হয়, আর সেটা হলো কিলিয়ান এমবাপ্পের নেতৃত্ব। নকআউট ফুটবলে ডেটা মডেলগুলো ম্যাচ উইনার বা এক্স ফ্যাক্টরদের কিন্তু আলাদাভাবে কাউন্ট করে। এমবাপ্পে এখন শুধু একজন স্ট্রাইকার নন, বরং একজন পরিণত লিডার,
এর মানে হলো ফ্রান্স শুধু তাদের শক্ত ডিফেন্সের উপরই বসে নেই, তাদের কাছে এমন একজন আউটলায়ার আছে যে একা হাতে যে কোনো জমাট ডিফেন্স বা লো ব্লক ভেঙে ম্যাচ বের করে আনতে পারে। সত্যি বলতে তার এই উপস্থিতি দলটার জেতার সম্ভাবনাকে ডেটা মডেলে এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দেয়। তো আমরা যদি সব ডেটা মডেল আর পরিসংখ্যান একসঙ্গে মেলাই, তাহলে একটা পরিষ্কার হায়ারার্কি বা স্তরবিন্যাস দেখতে পাই। প্রথম ধাপে অর্থাৎ সর্বোচ্চ সম্ভাবনা চূড়ায় বসে আছে স্পেন এবং ফ্রান্স, আর ঠিক তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড এবং ব্রাজিল, যারা আছে দ্বিতীয় ধাপে। আচ্ছা, এই দুই স্তরের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? দ্বিতীয় ধাপের দলগুলোর হয়তো দারুণ সব তারকা খেলোয়াড় আছে, কিন্তু স্পেন বা ফ্রান্সের মতো প্রথম ধাপের দলগুলো সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে বারবার প্রমাণ করেছে যে তাদের ট্যাকটিক্যাল সিস্টেম এবং খেলার স্ট্রাকচার অনেক বেশি সলিড ও কার্যকরী। সবশেষে আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 2026 সালের চ্যাম্পিয়ন আসলে নির্ধারণ করবে কে? একদিকে কি ডেটা মডেলের এই নিখুঁত হিসেব নিকেশ আর ফ্রান্স স্পেনের জমাট ট্যাকটিক্যাল কন্ট্রোল শেষ হাসি হাসবে, নাকি অন্যদিকে মেসি আর ভিনিসিয়াসদের মতো খেলোয়াড়দের জাদুকরী মুহূর্তগুলো ফুটবলের সব পরিসংখ্যান আর লজিককে মুহূর্তেই ভুল প্রমাণ করে দেবে? উত্তরটা এখনই জানার কোনো উপায় নেই ঠিকই, তবে আমরা ফুটবল ভক্তরা নিশ্চিতভাবে এই রোমাঞ্চকর উত্তরের অপেক্ষায় থাকব। আশা করি সম্ভাব্য ফেভারিটসদের নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণটি আপনাদের দারুণ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।